আপনি দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ ২৬শে সেপ্টেম্বর ২০২৫। আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো থেকে বাছাই করা কিছু বড় খবর আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আজ শিরোনামে জায়গা করে নিয়েছে। এই শোতে আপনারা দেখবেন ইসরায়েলকে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর চরম হুঁশিয়ারি, ওয়েস্ট ব্যাংক দখল করার মানে রেড লাইন পার করা। এদিকে ইরান আবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে ইসরায়েলের উপর নূতন করে যুদ্ধের ছায়া। ওদিকে গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে আরব মুসলিম নেতাদের বড় ঘোষণা, তৈরি হবে রিবিল্ডিংয়ের পরিকল্পনা। এছাড়াও গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিরার উপর ইসরায়েলি হামলার আশঙ্কা। স্বেচ্ছাসেবকদের বক্তব্য, মিশন জারি থাকবে। তাদের সুরক্ষার জন্য ইউরোপীয় দেশগুলো আরও যুদ্ধজাহাজ পাঠিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ইম্যানুয়েল ম্যাক্রন ইসরায়েলকে একটি চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে ওয়েস্ট ব্যাংক দখল করার অর্থ হলো রেড লাইন বা চূড়ান্ত সীমা পার করে ফেলা, সমস্ত নিয়ম ভেঙে ফেলা, আর এটা বরদাস্ত করা হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, যদি তারা ওয়েস্ট ব্যাংকের কোনো অংশ স্থায়ীভাবে দখল করার চেষ্টা করে, তবে আমেরিকার চোখেও তা রেড লাইন হিসাবে বিবেচিত হবে এবং এর ফলে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিও ভেঙে যেতে পারে, অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডস ব্যর্থ হয়ে যাবে। দর্শক, ফ্রান্স 24কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো জানিয়েছেন, আমেরিকাও ইউরোপের মতোই ইসরায়েলের এই দখলদারির পরিকল্পনার বিরুদ্ধে। কিছুদিন আগেই ম্যাক্রো ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে ফিরেছেন। ম্যাক্রোই এটা প্রকাশ করেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 3 পৃষ্ঠার একটি প্রস্তাব জমা দিয়েছেন, যেখানে ফিলিস্তিনের ভবিষ্যতের একটি রূপরেখা বা ম্যাপ পেশ করা হয়েছে এবং এতে 143টিরও বেশি দেশের সমর্থন রয়েছে। কিন্তু এই প্রস্তাবে হামাসকে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের সরকার থেকে বাইরে রাখা হয়েছে। অর্থাৎ ম্যাক্রো পরিষ্কারভাবে বলেছেন, যদি ইসরায়েল দখলের সীমা অতিক্রম করে, তাহলে পুরো এলাকা আবার বিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন হলো, ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকা এবং ফ্রান্সের উপর পুরোপুরি বিশ্বাস করা কি আদেও সম্ভব? কারণ তারা ইসরায়েলের বিরুদ্ধে মুখে যতই কড়া কথা বলুক না কেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারে না যা দিয়ে গাজার সমস্যার সমাধান হবে বা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অত্যাচার বন্ধ হবে। আমেরিকা কতবার ইসরায়েলকে বলেছে গ্রাউন্ড অপারেশন না করতে, এটা রেড লাইন হবে, কিন্তু গ্রাউন্ড অপারেশন হয়েছে। পুরো গাজা আজ ধ্বংস হয়ে গেছে, আর তাতে ইসরায়েলের কি হয়েছে? কিছুই হয়নি। কাতারের মতো মিত্র দেশের উপরে মিসাইল ও ফাইটার জেট দিয়ে হামলা হয়েছে। আমেরিকা এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে, কিন্তু ইসরায়েলের কোনো নিন্দা করেনি। এদিকে পরবর্তী খবর বলছে, ইসরায়েলের সাথে আরও একটি যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান আবার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার জমাতে শুরু করেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যে ইরান সেই সমস্ত ঘাঁটিগুলোকেই পুনর্নির্মাণ করছে যেখানে গত জুনের 12 দিনের যুদ্ধে ইসরায়েল আক্রমণ করেছিল। তবে দর্শক, এর মধ্যে একটি বড় বাধা সামনে এসেছে। ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি অর্থাৎ সলিড ফুয়েল তৈরির জন্য যে বড় মিক্সার প্রয়োজন, যা প্ল্যান্টারি মিক্সার নামে পরিচিত, তা এখনও ইরানের কাছে নেই। এই মেশিনগুলোই ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরি করে এবং এগুলো ছাড়া পুরো প্রোগ্রামটাই অসম্পূর্ণ। বিশেষ করে যখন গত যুদ্ধে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল, তখন ইরানের জন্য ক্ষেপণাস্ত্র তার প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়। এখন ইরান কোনোভাবেই তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার অন্তর্ভুক্ত করতে চায় না। তারা এটিকে আলোচনার যোগ্য বলে মনে করে। তবে রিপোর্টে বলা হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরান যদি এই সলিড ফিউল তৈরির মিক্সারগুলো আবার সংগ্রহ করতে পারে, তাহলে তার ক্ষেপণাস্ত্র পরিকাঠামো মুহূর্তের মধ্যেই চালু হয়ে যাবে। আর এক্ষেত্রে চীন ইরানকে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে যে ইরান আগেও চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের জ্বালানি এবং যন্ত্রাংশ কিনেছে। দেখুন, ওই 12 দিনের যুদ্ধে ইসরায়েল বিশেষভাবে
ইরানের এই সলিড ফুয়েল মিসাইল সাইটগুলোকেই নিশানা করেছিল। আর এর কারণ হলো এই ক্ষেপণাস্ত্রগুলো লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক দ্রুত উৎক্ষেপণ করা যায়, আর এই গতি যুদ্ধের ময়দানে আসল পার্থক্য গড়ে তোলে। এই পার্থক্য ইসরায়েলের অনেক এলাকায় দেখা গিয়েছে যখন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছিল এবং আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ এর মানে হলো ইরানের উদ্দেশ্য এবং ঘাঁটি দুটোই আছে, শুধু একটি যন্ত্রাংশের অভাব রয়েছে, আর সেটা পেয়ে গেলেই ইরান একটি নতুন যুদ্ধের জন্য আবার প্রস্তুত হয়ে যাবে। তবে দর্শক, রিপোর্টের বাইরে গিয়ে একটি বিষয় ভাবা যেতে পারে, সলিড ফুয়েল ছাড়া ইরান সম্ভবত তার কাজ শুরুই করতো না। অর্থাৎ বিশ্বের কাছে যতটা তথ্য আছে, ইরানের কাছে তার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক সরঞ্জাম থাকতে পারে। আসুন পরবর্তী খবরের দিকে যাওয়া যাক। গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যে আরব মুসলিম নেতাদের পক্ষ থেকে একটি বড় ঘোষণা সামনে এসেছে। আমেরিকার সাথে হাত মিলিয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনা করা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাজাকে নতুন করে গড়ে তোলার একটি নীল নকশা তৈরি করা হচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ইসলামী দেশগুলোর নেতারা এক বিশেষ বৈঠকে মিলিত হন। এই বৈঠকের উদ্দেশ্য ছিল একেবারে স্পষ্ট: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, বন্দীদের মুক্তি দেওয়া এবং কোনো রকম বাধা ছাড়াই মানবিক সাহায্য গাজায় পৌঁছে দেওয়া। দর্শক, এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম, জর্ডানের রাজা আবদুল্লাহ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রাবো, পাকিস্তানের শাহবাজ শরীফ, মিশরের মুস্তাফা এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। সকল নেতাই এক বাক্যে স্বীকার করেছেন যে গাজার পরিস্থিতি এখন আর সহ্য করার মতো অবস্থায় নেই। বৈঠকে আরব ও ওআইসিভুক্ত দেশগুলো ট্রাম্পের সঙ্গে একসাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে। তারা মনে করে যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জোরপূর্বক উচ্ছেদের বিষয়টিও তারা প্রত্যাখ্যান করেছে এবং ট্রাম্পের কাছে দাবি জানিয়েছে যে যারা ঘর ছাড়া হতে বাধ্য হয়েছেন তাদের যেন গাজায় ফিরে আসার সুযোগ দেওয়া হয়। এই বৈঠকে গাজার পুনর্গঠনের একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরির উপর জোর দেওয়া হয়েছে। এই পরিকল্পনার মধ্যে থাকবে পশ্চিম তীর এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোর সুরক্ষা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার এবং আন্তর্জাতিক সহায়তায় গাজার ধ্বংসস্তূপকে নতুন করে জীবনে পরিবর্তন করা। কিন্তু পথটা কি আদৌ মসৃণ? দেখুন, সকলেই স্বীকার করেছেন যে এই বৈঠকটি শুধুমাত্র একটি সূচনা। আসল পরীক্ষা হলো কিভাবে গাজার মানুষদের জীবনযাত্রা আবার স্বাভাবিক করা যায় এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়। এমনটা যেন না হয় যে আজ পুনর্গঠনের কাজ শুরু হলো আর কালই ইসরায়েল আবার নতুন করে কোনো যুদ্ধ শুরু করে দিল। অর্থাৎ বার্তা পরিষ্কার, গাজার এই ধ্বংসলীলা আর মেনে নেওয়া হবে না। এখন সময় এসেছে পুনর্গঠন এবং সত্যিকারের শান্তির। কিন্তু প্রশ্ন হলো, এটা হবে কিভাবে? কারণ গাজায় তো এখন যুদ্ধ চলছে। গত 24 ঘন্টার কথাই যদি ধরেন, 100 জন শহীদ হয়েছেন। 100 জন, এই সংখ্যাটা বলতে এখন আর আমাদের মুখে আটকায় না, কারণ গত 2 বছর ধরে আমরা এটাই বলে আসছি। আমাদের এখানে কোথাও একটা ডাবল মার্ডার হলে 3 পাড়ার লোক এসে দেখে ব্যাপারটা আসলে কি, আর সেখানে এক এক বাড়িতে একসঙ্গে 20 জন মানুষ প্রাণ হারাচ্ছে। অসম্ভব ব্যাপার, তাই না? এখন এই ভয়াবহ বাস্তবতার মধ্যেই শান্তির আশা জাগাচ্ছে আরব মুসলিম বিশ্বের এই নতুন উদ্যোগ। এখন দেখার বিষয় এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় এবং গাজার আকাশে শান্তির পায়রা কবে উঠতে দেখা যায়। এবার পরবর্তী বড় খবরটি হলো গাজার দিকে এগোতে থাকা গ্লোবাল স্মুথ ফ্লোটিলার উপর ইসরায়েলি হামলার আশঙ্কা আরও বেড়েছে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই জাহাজের কনভয়ের উপর ইসরায়েল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন বেশ কয়েকটি দেশের সরকার এই অভিযানে অংশ নেওয়া তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে
যে ইসরায়েল যে কোনো সময় এই মিশনের উপরে হামলা চালাতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে ফ্লোটিলাটি এই মুহূর্তে গ্রিসের জলসীমায় প্রবেশ করার চেষ্টা করছে, যাতে সরাসরি ইসরায়েলি হামলা থেকে কিছুটা হলেও বাঁচা যায়। লিবিয়ার একটি জাহাজে থাকা সমাজকর্মীরা জানিয়েছেন যে 3টি ড্রোন তাদের উপরে চক্কর কাটছিল। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তাদের উপর নজরদারি চালানো হচ্ছে, কিন্তু এত ঝুঁকি থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবকদের মনোবল কিন্তু অটুট। তারা জানিয়েছেন তাদের মিশন চলবে এবং গাজার অবরোধ ভাঙার জন্য তারা সব রকম চেষ্টা চালিয়ে যাবে। অর্থাৎ একদিকে যেমন বিশ্বের বিভিন্ন দেশের জাহাজের এই কনভয় গাজায় পৌঁছানোর জন্য বদ্ধপরিকর, তেমনি অন্যদিকে ইসরায়েল তাদের পথ আগলে দাঁড়িয়ে হুমকি দিয়ে চলেছে। কিন্তু এই হুমকির মুখেও তারা পিছপা হতে রাজি নন, আর তাদের এই সাহসিকতাকে গোটা বিশ্ব স্যালুট জানাচ্ছে এবং গাজার মানুষেরা তাদের জন্য অপেক্ষা করছে। এই পরিস্থিতিতে আরেকটি বড় খবর সামনে আসছে। এই গাজা ফ্লোটিলার সুরক্ষার জন্য ইতালি এবং স্পেন তাদের যুদ্ধজাহাজ সমুদ্রে নামিয়েছে। গাজার দিকে এগোতে থাকা গ্লোবাল স্মুথ ফ্লোটিলার উপর গতকাল ড্রোন হামলার পরই ইতালি এবং স্পেন সরাসরি মাঠে নেমে পড়েছে। দুই দেশই ঘোষণা করেছে যে তাদের নৌবাহিনীর জাহাজ এবং যুদ্ধজাহাজ এখন এই কনভয়কে সুরক্ষা দেবে। ইতালি জানিয়েছে যে তারা ইতিমধ্যেই একটি ফ্রিগেট মানে ছোট যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, জানিয়ে আমরা গতকালই আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম। এখন ইতালি আরও একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা ঘোষণা করেছে। অন্যদিকে স্পেনও পরিষ্কার করে দিয়েছে যে স্প্যানিশ নৌবাহিনীও এবার সমুদ্রে নামবে। সুতরাং এটা পরিষ্কার যে গাজায় পৌঁছানোর এই অভিযান এখন আর শুধু স্বেচ্ছাসেবকদের বিষয় নয়, বরং ইউরোপীয় দেশগুলোর নৌবাহিনীর সাথে ইসরায়েলের সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে। তো দর্শক, আপাতত এতটুকুই ছিল মধ্যপ্রাচ্যের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর, যা আমি আপনাদের সামনে খুবই স্বল্প সময়ে একদম সহজ সরল বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।